কুয়েতি ক্লাবে কটা বিদেশি? তো আমি দেখছি গোটা দিন ধরে বিভিন্ন সংবাদ মাধ্যম বা ইউটিউব যেসব মিডিয়া চ্যানেল রয়েছে, স্পোর্টস, তারা বিভিন্ন দাবি দাওয়া করছে কুয়েতি দলে কটা বিদেশি। কেউ 6টা বলছে, কেউ 9টা বলছে। দেখুন, প্রথমত কুয়েত কোন দেশের ক্লাব? মানে কুয়েতি ক্লাবটা আল আরাবিটা কোন দেশের ক্লাব? এটা তো বিদেশি ক্লাব। তো এখানে আপনার গোটা 11 জনই বিদেশি সেই অর্থে। নাকি আপনি কুয়েতকে ভারতের অঙ্গরাজ্য ভাবছেন? তো অত হিসেব নিকেশ করবেন না। দেখুন, দিনান্তে বিভিন্ন ইউটিউব চ্যানেল কিন্তু একটা জিনিস বুঝে গেছে, তারা রিপোর্টও করেছে, যেটা আমি সকালেই বললাম, যে কুয়েতি ক্লাবটা আল আরাবি, এরা কিন্তু একটাও কম্পিটিটিভ ম্যাচ খেলেনি এই মরশুমে। তারা প্রি সিজন করেছে, প্রি সিজনে 4টে ম্যাচ যেরকম খেলে, ফ্রেন্ডলি ম্যাচ, তার মধ্যে বোধহয় একটা দুটো বড় ক্লাবের বিরুদ্ধে খেলেছে, কিন্তু প্রি সিজন ফ্রেন্ডলিগুলো সেরকমই হয়। কেউ গা লাগিয়ে খেলে না, ঘন ঘন প্লেয়ার বদল হয়, পরিবর্তন হয়, ছোট ছোট অর্ধে খেলা হয়, 15-15-15-15 এরকম করে ছোট ছোট করে হয়, ছোট ছোট স্পেলে হয়, কেননা কেউ প্রস্তুত থাকে না। তো কম্পিটিটিভ ম্যাচটা কিন্তু একদমই আলাদা জিনিস। মানে যতক্ষণ আপনি কম্পিটিটিভ খেলছেন, সেটা যে লেভেলেই হোক, যে ডুরান্ডে ইস্টবেঙ্গল কিন্তু সৌভাগ্যক্রমে এই আর্মির বা ডুরান্ডে যে আয়োজক, তাদের অতি লোভে ইস্টবেঙ্গলের কিন্তু অজ্ঞাতে একটা উপকার হয়ে গেছে, যে দুটো কমজোরি কমা টিমের বিরুদ্ধে যদিও ইস্টবেঙ্গল খেলেছে, ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচটা মোহনবাগানের বিরুদ্ধে হয়ে গেছে। তো সেইটা একটা বিশাল একটা অ্যাডভান্টেজ। আপনি যতই প্রিসিজন করুন না কেন, যতই ওই হালকা হালকা ফ্রেন্ডলি খেলুন না কেন, যতক্ষণ একটা কম্পিটিটিভ ম্যাচ খেলছেন, ততক্ষণ কিন্তু আপনার শারীরিক এবং মানসিক প্রস্তুতি তুঙ্গে আসবে না, কিছুতেই আসবে না। এটা কোনো ক্লাবের ক্ষেত্রেই সম্ভব না। তো এইটা একটা বিশাল একটা অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গলের পক্ষে। এবং ইস্টবেঙ্গলের পক্ষে আরও একটা বড় অ্যাডভান্টেজ, যেটা বহুদিন কলকাতার মাঠে পায়নি ইস্টবেঙ্গল মোহনবাগান, সেটা হচ্ছে যে মাঠ। আমরা বেশ কয়েক বছর ধরে দেখছি, যবে থেকে ফিফা ওয়ার্ল্ড কাপটা হলো আন্ডার 17, যে অ্যাস্ট্রোটার্ফটা সরিয়ে, আর্টিফিশিয়াল টার্ফটা সরিয়ে দিয়ে যবে থেকে একটা ঘাসের মাঠ আনলো ফিফা ওয়ার্ল্ড কাপের কথা ভেবে, তবে থেকে একটা বেশ একটা নিয়ম মেনে মাঠটার ব্যবহার হচ্ছিল, যে এতদিনের ব্যবধানে ম্যাচ খেলতে হবে, তার কমে হবে না। বর্ষাকালে ব্যবধানটা বেশি, কেন এটা টেকনিক্যাল কারণ, যাতে করে মাঠের যে ঘাসগুলো ক্ষতিগ্রস্ত হয় একটা ম্যাচের পর, সেটা যাতে রিপেয়ার করতে পারে। তো ডুরান্ডের ক্ষেত্রে এই যে এবার যে ডুরান্ডটা হচ্ছে, সেই সময় কিন্তু ঘন ঘন ম্যাচ ফেলা হয়েছে, এবং আপনারা দেখেছেন যে মাঠের অবস্থা খুব একটা খারাপ, বেশ খারাপ কিন্তু। তো আগামী কয়েকদিন পরপর বৃষ্টি আছে, খেলার দিনও বৃষ্টি আছে, অন্তত ওয়েদার ফোরকাস্ট সেটাই বলছে। তো মাঠের অ্যাডভান্টেজটা একটা বড়, যেটা ইস্টবেঙ্গলের পক্ষে যাবে এবং আল আরাবির বিপক্ষে যাবে। এবং কোনটা ইস্টবেঙ্গলের পক্ষে যাবে? ইস্টবেঙ্গল কম্পিটিটিভ ম্যাচ 3টে হলেও খেলে ফেলেছে, ওরা কিন্তু একটাও খেলেনি। তো ওদের 6টা বিদেশি, মানে কুয়েতি এবং কুয়েতের পক্ষে বিদেশি, এত হিসেব নিকেশ করতে যাবেন না। যেটা আমি আগের অডিওতেও বললাম, ইস্টবেঙ্গলের যটা বিদেশি খেলুক, সে 3টে হোক বা 4টে হোক, তারা যথেষ্ট উন্নত মানের। আগের অডিওটাতে আমি বলেছিলাম উগা ওপরার নাম, অনেকে মনে করে দিল যে মোগা ছিল, চিড্ডি ছিল। হ্যাঁ, আসলে সেই সময় আমি ব্যাঙ্গালোরে ছিলাম কর্মসূত্রে। তো আমার মনে আছে, সেই বছরটাই বোধহয় কি তার আগের বছরে, যখন বেঙ্গালুরু প্রথম আই লিগে এলো, তখন বেঙ্গালুরু আর ইস্টবেঙ্গলের ম্যাচটা দেখতে আমি গিয়েছিলাম, ব্যাঙ্গালোরের মাঠে গিয়েছিলাম। ইস্টবেঙ্গল 2-0 গোলে জিতেছিল, সেটা আমার মনে আছে। একটা বোধহয় চিঠি দিয়েছিল, একটা মোগা দিয়েছিল। সেই বছর আবার ওরা জিতলো, মানে ওরা ওদের প্রথম মরশুমে জিতেছিল আই লিগটা। তো তারপরের মরশুমেও আমি ছিলাম ব্যাঙ্গালোর, ওই সময় সেটা মোহনবাগান জিতেছে, আমার পরিষ্কার মনে আছে। তার কারণ যে ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচটাতে ইস্টবেঙ্গল দারুণ খেলেছিল, কিন্তু শেষে আমার মনে আছে আর ভাগ্যজোড়া একটা গোল পেয়ে যায় মোহনবাগান, কাতসুমি ইউসাফ, এবং তারপর হঠাৎ একটা মোমেন্টাম পেয়ে যায় মোহনবাগান।
সেই মরশুমে, মানে সেই ম্যাচটা দাপিয়ে খেলেছিল ইস্টবেঙ্গল বোধহয়। সেই পরের মরশুমে বোধহয় র্যান্টি ছিল, আমার এতদিন আগের ঘটনা। যাকে ঘটনা হচ্ছে যে ইস্টবেঙ্গলের দারুণ দারুণ বিদেশি রয়েছে, সুতরাং এত ঘাবড়াবেন না। আর আপনি যুদ্ধ করতেও যাচ্ছেন না একটা খেলা দেখতে, প্লেয়ারও একটা ফুটবল ম্যাচ খেলবে। যদি ম্যাচটা আমরা জিতে যাই, যেটা কিন্তু ভালো একটা সম্ভাবনা আছে, তারপরও কিন্তু ঘাবড়াবার কিছু নেই। আপনি ভাবছেন ACL2 হলে কি হবে, আপনি মোহনবাগানকে দেখে নিজের জীবনের আদর্শ বানাবেন না বা ভবিষ্যৎটা ভাববেন না। আপনাকে যদি জীবনে এগোতে হয়, তো আপনাকে হাঁটতে জানতে হবে। মানে আপনি তো ACL2 তো জেতা সম্ভব না, একটা মরশুমে আপনি হঠাৎ করে জিততে পারবেন না কোনো দিনও, কিন্তু আপনাকে আস্তে আস্তে এগোতে হবে। সুতরাং যদি ম্যাচটা হেরে যায়, তাহলে তো চ্যালেঞ্জার্স লিগে একটা বড় সুযোগ থাকছে জেতার, কিন্তু ওইটাকে আপনি জীবনের লক্ষ্য বানাবেন না। আপনি ভাবুন ACL2 কথা, ম্যাচটা জেতার কথা ভাবুন, মানে সমর্থক হিসেবে ভাবুন, এবং প্লেয়ারদেরও ভাবা উচিত। কেননা ইস্টবেঙ্গলে যে 6টা বিদেশির কথা আমরা শুনছি, 5টা তো কনফার্মড, ষষ্ঠ বিদেশি আলকাইনাও যদি হয়, তো তারা যথেষ্ট ভালো মানের বিদেশি। এবং ইস্টবেঙ্গল যেইভাবে প্রস্তুতি নিচ্ছে, যেই মানসিকতা নিয়ে, সেটার সাথে এই অতীতে হাবাসের কোচিংয়ে মোহনবাগানের এটিকের মানসিকতা গুলিয়ে ফেলবেন না। এটিকের ম্যানেজমেন্টের কোনোই আদর্শ নেই, মানে এটা জীবনে বড় কিছু করার। তো সেখানে প্রস্তুতিও ঠিকঠাক করে ওরা নিত না, সেই জন্য পালিয়ে যেত ওরা। তো ইস্টবেঙ্গলের যেরকম প্রস্তুতি, যত ইস্টবেঙ্গলের বাজেট হোক না কেন, যথেষ্ট ভালো বিদেশি চয়ন হয়েছে এই মরশুমে। নতুন নতুন প্লেয়ার তুলছে, আপনারা অলরেডি দেখেছেন যে মান্ডি ছেলে, যে সন্দীপ মান্ডি, তো এরকম ভালো ভালো প্লেয়ার তুলছে হাবাস। তো ইস্টবেঙ্গল যদি ACL2-তে খেলেও কয়েকটা ম্যাচ দেখবেন ভালো ফলাফল করবে, এবং সেটাই কিন্তু আপনার স্মৃতির মণিকোটায় থেকে যাবে। এই যে দেখুন, ইস্টবেঙ্গলের কিছু ফ্যান আছে যারা অভিজ্ঞ, তারা গল্প করে, তারা পাস ক্লাব দেখেছে, তারপর পরবর্তী প্রজন্ম আসিয়ান জয়ের দেখেছে, তার গর্ব করে। আমি যেমন মাঠে ছিলাম যেদিন আল জাওরাকে ইস্টবেঙ্গল 6-2 হারিয়েছিল, সেটা দুর্ধর্ষ টিম ছিল ইরাকের। তো সেই মরশুমে কার্লটন চ্যাপম্যান ছিল ইস্টবেঙ্গলে, কার্লটন সেই ম্যাচে 3টে গোল করেছিল। সল্টলেক ফাঁকা ছিল, কারণ কেউ বিশ্বাসই করেনি যে ইস্টবেঙ্গল ভালো কিছু করতে পারে। অসাধারণ খেলেছিল ইস্টবেঙ্গল সেই ম্যাচে, 6-2 জিতে গেছিল। কার্লটন চ্যাপম্যান 3টে গোল করেছিল। তারও কয়েক বছর পূর্বে ওরকমই একটা ম্যাচ হয়েছিল, নাইজেরিয়ার একটা নাম্বার 1 টিম, মানে লেভেন্টিস ইউনাইটেড এসছিল, তাদেরকে ইস্টবেঙ্গল হারিয়ে দিয়েছিল। সেই ম্যাচে অসাধারণ খেলেছিল এমেকা এজুগো। তো এই যে ইস্টবেঙ্গলের যে অভিজ্ঞ ফ্যানরা রয়েছে বা বয়োজ্যেষ্ঠ ফ্যানরা রয়েছে, তাদের যে গর্ব করার বিষয় রয়েছে, সেগুলো কিন্তু টুর্নামেন্টের থেকেও বিশেষ করে ওই ম্যাচের গর্ব। তো যারা সেগুলোর দেখার সৌভাগ্য ঘটেনি, যাদের ক্ষেত্রে, যেসব অল্প বয়সী একদম তরুণ টিনেজ বা বালক ইস্টবেঙ্গল ফ্যান, তাদের কাছে কিন্তু এটা বড় একটা অ্যাসেট হয়ে যাবে, একটা মেমোরি অ্যাসেট হয়ে যাবে যদি ইস্টবেঙ্গল ACL2-তে খেলে এবং সেখানে একটা দুটো ম্যাচে ইস্টবেঙ্গল ভালো করবে, ন্যূনতম একটা দুটো ম্যাচে ভালো রেজাল্ট করবে। তো সেইটাই কিন্তু আপনার একটা মেমোরি অ্যাসেট হয়ে যাবে। তো সেইভাবে ভাবুন, মানে খেলায় হার জিত তো থাকবেই, এত হারতে ভয় পাবেন না। আপনি যেদিন হারতে ভয় পাবেন, জেনে নেবেন আপনি সেদিন থেকে আপনি হারতে শুরু করবেন। হারটাকে গ্রহণ করতে শিখুন। হারটাকে যেদিন আপনি গ্রহণ করতে শিখবেন, সেদিন দেখবেন আপনার মন থেকে হারটা চলে গেছে, হারের ভয়টা চলে গেছে। আপনি যতক্ষণ ধরে হারতে ভয় পাবেন, আপনি দেখবেন সারাক্ষণ হেরে যাচ্ছেন জীবনযুদ্ধে, সে কি জীবনযুদ্ধ হোক বা ফুটবলে হেরে যাচ্ছেন। তো এটা খেলা, হারটাকে গ্রহণ করতে শিখুন। দুনিয়া ভেঙে পড়বে না, ইস্টবেঙ্গল ক্লাব উঠে যাবে না, আপনার জীবন, আপনার প্রেম, আপনার সম্পর্ক নষ্ট হবে না। হ্যাঁ, তো হারলে কিচ্ছু হবে না, হারলে চ্যালেঞ্জেস কাপ খেলবো আমরা, কিন্তু চেষ্টা করুন একটা পজিটিভ এনার্জি নিয়ে মাঠে যেতে। মনে প্রাণে চান আপনার এই পজিটিভ চিন্তাভাবনা কিন্তু টিমের মধ্যে সঞ্চারিত হবে। চেষ্টা করুন ম্যাচটা জেতার, কারণ ম্যাচটা জিতলে কিন্তু আরও ভালো কিছু পাবেন, আপনি পাবেন, প্লেয়াররাও পাবে। সকলে ভালো থাকবেন।